হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি গল্পটি ভালো লাগবে এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই ভালো এই খারাপ, লেখনীতে প্রিমা ভারনাথ চৌধুরী। গল্পের প্রথম অংশ। আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না। কিছু হতে না হতেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কথায় কথায় বলে, বেরিয়ে যাও। এবার তো সোজা বাড়ি থেকে বের করে দিল ঘাড় ধাক্কা দিয়ে। আজ 2 সপ্তাহ বাপের বাড়িতে পড়ে আছি, কোনো খোঁজ খবর অবধি নেয়নি। বলতে না বলতেই কেঁদে ফেলল তিথি। বয়স 19-20 হবে। এটুকুনি একটা মেয়েকে এভাবে বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হলো? এই ধরনের পুরুষগুলো কি যে চায় তারা নিজেও জানে না। তাসলিমা খাতুন বললেন, এমন কেন তোমার বর? তিথি গাল মুছে বলল, আমি গরিব ঘরের মেয়ে, তাই সহ্য করতে পারে না। কেমন নাক ছিটকায় সব কিছুতে। অহংকারী মানুষ। কোনোদিন আমার বাপের বাড়িতে পা রাখিনি। আমরা গরিব বলে আমার বাবাকে বলে ছোট লোক। তাসলিমা খাতুন বললেন, এসব মোটেও ভালো না। অহংকার পতনের মূল। তিথি বলল, আমি কাউকে কিচ্ছু বলি না। আমার বাবাকেও কিছু বলি না, উনি গালাগালি করেন বলে। একবার উনি গোলামের পুত বলে ডেকেছিলেন, সেই থেকে যোগাযোগ বন্ধ করে দিতে বলেছেন। কিন্তু আমি যোগাযোগ বন্ধ করিনি, তাই আমাকে আরেক দফা অপমান করলো। আমি কাকে কি বলবো বুঝে উঠতে পারছি না। আমার শাশুড়ি অতটা খারাপ না, কিন্তু ওনার ছেলের হয়ে কথা বলে প্রায় সময়। বলেন, তোমার শ্বশুর আমাকে রোজ মারতো। এত বদমেজাজি ছিল, তারপরেও আমি কি বাড়ি ছেড়ে চলে গেছি? স্বামীর ঘর করতে গেলে মাটির তলার মতো নরম হয়ে থাকতে হয়। তাসলিমা খাতুন বললেন, তোমার প্রতি তার কোনো টান নেই, তুমি বুঝতে পারো না। না, টান থাকলে আমি মারধর খেয়েও পড়ে থাকতাম ওই বাড়িতে। পড়ে থাকবই বা কি করে? আমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। মুখের উপর গেট বন্ধ করে চলে গেল। দারোয়ানকে বলল, গেট খুললে ওদের মুন্ডু কেটে নেবে। আমার গর্ভে বাচ্চা এসেছে, তাই আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমার মামাতো বোন বলল, বাচ্চা নষ্ট করে ফেলতে, তাহলে ডিভোর্স হয়ে গেলেও সমস্যা নেই। আমি কি করব বলুন? যাই হয়ে যাক, ওই লোকটার সাথে আর কোনো দিন নবীবনা হবে না আমার। যাদের সাথে সংসার করা যায় তাদের মতো না ওই লোকটা। এত অহংকার, দম্ভ যে মাটিতে পা পড়ে না। কথায় কথায় বাড়ি থেকে বেরিয়ে যাও। কিছু খেতে না চাইলে এত আহ্লাদ আসে কোথা থেকে? এত ছোট লোকের মতো চলাফেরা কেন? এসব কথায় জর্জরিত করে আমাকে। তাসলিমা খাতুন বললেন, তুমি আমার কাছে এসে ভালো করেছো, কিন্তু তুমি আমার কথা শোনো। বাচ্চার কথাটা জানিয়ে দাও তোমার হাজব্যান্ডকে। তিথি বলল, জানে ভালো করে? তাসলিমা খাতুন অবাক হয়ে বললেন, জানার পরেও বের করে দিল? তোমার হাজব্যান্ডের সাথে কি অন্য কারো সাথে অ্যাফেয়ার আছে? থাকলে তো ভালোই হতো, কিন্তু সবাই তো আমার মতো গর্দভ নয়। আমাকে পেয়েছে কপাল করে। এরকম দাম্ভিক, অহংকারী দামড়া গন্ডারের সাথে জেনে শুনে কেউ নিজেকে জড়াবে না। আমার বাবা কি দেখেছে এত টাকা পয়সা ধার দেনা করে বিয়ে দিল আমি জানি না। এখন কিছু বললে ফোনের ওপাশে
গোলামের পুত বলে চিল্লায়, কিন্তু মেয়ে জামাইয়ের সামনে গেলে সেই নিংটি ইঁদুরের মতো পালাই পালাই করে। তাসলিমা খাতুনের হাসি পেল কথাটায়, কিন্তু উনি নিজের ভাবগাম্ভীর্যতা ধরে রেখে বললেন, তোমার গায়ের রং শ্যামকালো, এটা বলে কি খোঁটা দেয় তোমাকে? তিথি বলল, মা গো মা, খোঁটা দেবে কেন? আমার চেহারায় কি মায়া? তাই তো এতদিন একটু হলেও আদর সোহাগ পেয়েছি, আর সেও এত সুন্দর কোথায়? আমার চাইতে একটু উজ্জ্বল রং, তাছাড়া গায়ের রং ফর্সা হলেই কি সুন্দর বলে তাকে? মুখটাকে সারাক্ষণ হনুমানের মতো করে রাখে, আমাকে দেখলেই নাকটাকে এমনভাবে তুলে রাখে যেন আমি তরতাজা পায়খানা, আর পায়খানার তাজা গন্ধে তার চারপাশ ভরে গেছে। তাসলিমা খাতুন নড়ে চড়ে বসলেন, হাসলেনও। তিথি না দেখে বলল, আমার কথায় হাসি পাচ্ছে আপনার? আমি কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তা আপনাকে বলতে পারছি না। আমি পরামর্শ নিতে এসেছি, পরামর্শ দিন। আপনার ফি অনেক, বারবার আসতে পারবো না। তাসলিমা খাতুন বলল, তুমি কোনো সমাধান না পেলে ফিসটা নিয়ে যেও, যেহেতু তোমার শাশুড়ি আমার ছোটবেলার বন্ধু হয়। তিথি বলল, ওসব কথা ছাড়ুন, আমি কি করব সেটা বলুন। তাসলিমা খাতুন বললেন, আমার আরও প্রশ্ন আছে তিথি। দেখো, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা খুব সহজ, আবার খুবই কঠিন। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার হাজবেন্ড কোনো একটা কারণে তোমাকে সহ্য করতে পারে না। তুমি কখনো তার মন জুগিয়ে চলতে চেয়েছ? তিথি বলল, অনেকবার। রাতে কি এমনি এমনি ভালোবাসতো বলেই নিজে লজ্জা পেয়ে গেল। তাসলিমা খাতুন হেসে বললেন, লজ্জা পাওয়ার কিছু নেই বলো। তিথি বলল, শাশুড়ি মা বলেছেন সেজেগুজে থাকতে, তাই রাতে সেজেগুজে করতাম, কিন্তু সেই গন্ডার তো সাজগোজও পছন্দ করে না। সেবার ভিমবার এনে দিল লিপস্টিক মোছার জন্য, ভাবতে পারেন। তাসলিমা খাতুন বলল, কি বলো? এ তো রীতিমতো অত্যাচার। শুধু কি তাই, আমি ছোট লোক বলে এই টেবিলে বসে কোনো দিন খাইনি। আমার ব্যবহৃত সাবান কখনো ইউজ করে না, আমার কাপড় চোপড় কখনো তার আলমারির ঠাঁই পায় না। তিথির চোখে জল টলমল করে উঠল। তাসলিমা খাতুন তাকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদবে না তিথি, বি স্ট্রং। তিথি টিস্যু দিয়ে নাকের পানি মুছে পড়ল, কাঁদবো না আর, অনেক কেঁদেছি। তাসলিমা খাতুন বললেন, গুড। তোমার স্বামীর সাথে পরিবারের নাকি সদস্যদের সম্পর্ক কেমন? ভালো। শুধু তোমার সাথে এমন করে? হ্যাঁ। তোমার শাশুড়ি ছেলেকে একটুও বকাঝকা করে না, বোঝায় না? তিথি অবাক কণ্ঠে বলল, কত বড় কলিজাকার, এমন গন্ডার যে একটা চিৎকার দিলে মনে হয় ভূমিকম্প হচ্ছে। তাছাড়া বেয়াদব মানুষের কাছ থেকে যতই দূরে থাকা যায় ততই মঙ্গল। আমার শাশুড়িটা মানুষ খারাপ না, ওনার বাকি ছেলে মেয়েগুলোও অতটা খারাপ না, কিন্তু এটা গুন্ডা হয়েছে। তাসলিমা খাতুন বললেন, এ পর্যন্ত কতবার ঘর থেকে বের করে দিয়েছে? বিয়ের পর ঘর থেকে বের করে দিয়েছে 40-45 বারের মতো, বাড়ি থেকে এই তৃতীয়বারের মতো। আর কত অপমান সইব বলেন? দারোয়ান আর কাজের বুয়া সবাই আমার দিকে তাকিয়ে হাসছিল ঠোঁট চিপে। আমার গলায় দড়ি দিতে ইচ্ছে হয়েছিল তখন। প্রত্যেকবার ঘর থেকে বের করে দিল। শাশুড়ি এসে চেঁচামেচি করলেই ঘরে ঢোকাতো,
মেঝেতে শুতে বলতো। অনেক রাত মেঝেতে ঘুমিয়েছি, শীতে কেঁপেছি, একটুও মায়া হয়নি। আমাকে বের করে দিলে শাশুড়ি বলতো, ওকে ঠেলে তুই ঘরে ঢুকে যাবি, বলবি এটা আমার ঘর। বলেছ? হ্যাঁ বলেছি, বিনিময়ে মেঝেতে ঘুমাতে হয়েছে। আপনি না দেখলে বুঝবেন না, একটা আগাগোড়া বর্বর প্রকৃতির মানুষ যে। নেই মায়া দয়া, টান মহব্বত, ভালোবাসা, টনে টনে ইগো আর অহংকার, দম্ভ রাগার ক্ষমতার বড়াই। আমাকে ইচ্ছে করলে কাছে টেনে নিয়েছে, আবার ইচ্ছে করলে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে বুঝিয়ে দিয়েছে। বলেছে এটা তোমার বাড়ি নয়, যেন আমি একটা হাতের পুতুল। আমি কোথায় যাব এখন? তাসলিমা খাতুন বলল, হতাশ হয়েও না তিথি, তোমার কোনো বদ অভ্যাস আছে যা তোমার বড় পছন্দ করে। তিনি বলল, সে তো অনেক আছে, এত কথা বলতে চাই না, আমি ডিভোর্স চাই ব্যাস। তাসলিমা খাতুন বললেন, তাহলে বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে ফেলো। তিথি বলল, গন্ডারের বাচ্চা গন্ডারই তো হবে, রেখে লাভ কি? তাসলিমা খাতুন ঠোঁটের কোণায় মৃদু হাসির রেখা টেনে বলল, কিন্তু অ্যাবর্শন করানোর সময় তোমার হাজবেন্ডকে লাগবে, তার অনুমতি ছাড়া হবে না। তিথির কপালে হাত, আমি ওই লোকটার সামনে আর যাব না ভাবছি। তাসলিমা খাতুন বললেন, বাচ্চাটা তো তোমার একার না, তাই তোমার একার সিদ্ধান্তে কিছু হবে না। আর এটা অনেক সেনসিটিভ একটা ইস্যু। তিথি অনুরোধ করে বলল, আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। আমি এখন শুধু আমার কথা ভাবছি। এই বাচ্চা তো ওরা নষ্ট করে দেবে না, আমাকে জিম্মি করার একমাত্র হাতিয়ার বাচ্চাটা। তাসলিমা খাতুন খসখস করে কি যেন লিখলেন কাগজে, তিথির দিকে বাড়িয়ে দিয়ে বলল, সন্ধ্যায় পারলে আমার বাসায় এসো, তোমাকে বেস্ট সলিউশনটা দেব আমি। এটা অ্যাড্রেস। তিথি বলল, আপনার বাড়িতে কেন? তাসলিমা খাতুন বললেন, ডিভোর্স পেপারে রেডি করার জন্য। তোমার বিষয়ে আমাকে আরও স্টাডি করতে হবে। আমাকে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলা যায় না তিথি। তিথি বলল, ওরা আমাকে ডিভোর্স লেটার পাঠাবে, আমি চাইছি আগে ভাগে পাঠিয়ে দিতে, তাহলে এই একটা জায়গায় আমি জিতব। ওই লোকটা ভেবেছে আমি তার হাতের পুতুল। তাসলিমা খাতুন বললেন, না না তিথি, তুমি কারো হাতের পুতুল নও, তোমার কি জেদ, তুমি অবশ্যই জয়ী হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমাকে সে কখনো চর থাপ্পড় মেরেছে? না মানে, তোমার গালের পাশে একটা দাগ দেখতে পেলাম যে। তিথি লজ্জায় কুঁকড়ে গেল, বলল, সে দেখুন, সেদিন আমাকে সেভ করিয়ে দিতে বলল, আমি কি এসব পারি নাকি? সেভ করিয়ে দিতে গিয়ে গাল কেটে দিলাম, তাই আমার গালও ছিঁড়ে দিল। তাসলিমা খাতুন বলল, কিভাবে? তিথি চোখ নামিয়ে রাখলো, উত্তর দিল না। আহা, ঘরদোর সব আধার হয়ে গেল। কিরে আইবো, এত মেজাজ গরম হলে জামাইয়ের ঘর করতে পারে না মেয়েরা। তিথি বলল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আম্মা, তোমার ছেলের কাছে আর যাব না। আমি সস্তা হতে হতে একেবারে নিচে নেমে গিয়েছি। আম্বিয়া বেগম রেগে গিয়ে বললেন, তোর মতো খানকির বেটি তো আর দেখিনি। তুই ভাবলি কি করে আমার ছেলে তোকে আনতে যাবে? থাক ওখানে মর। তিথি অবাক কণ্ঠে বলল, তোমাদের রূপ দেখা হয়ে গেছে আমার। আজলান শেখকে বলবে এই শেখ বাড়িতে আমি পা দেখিয়েছি। টুপ করে
ফোনটা কেটে দিল তিথি। আম্বিয়া বেগম রাগ সংবরণ করার জন্য পায়চারি করতে করতে বলল, দেখেছো ওই মেয়ের গলা কত বড় হয়েছে? দেখেছো তোমরা? এই বাড়িতে নাকি পা দেখিয়েছে। উপস্থিত কেউ কোনো জবাব দেয়নি। আজলান এসে দরজার কাছে দাঁড়িয়ে জুতো খুলতে খুলতে বলে উঠল, কে কাকে পা দেখিয়েছে মা? আম্বিয়া বেগম চমকে উঠলেন ছেলের গলা শুনে। বললেন, কেউ না, আমরা অন্য কথা বলছিলাম কি বউটারে আনতে যাবি না? বাচ্চা পেটে নিয়ে বাপের বাড়ি আর কতদিন থাকবে? আজলান বলল, সে বাচ্চা অ্যাবর্শন করাবে সিদ্ধান্ত নিয়েছে, দেখি কত দূরে গয়। আম্বিয়া বেগম সহ বাড়ি শুদ্ধ সবাই চমকালো কথাটায়। আম্বিয়া বেগমের বড় মেয়ে বলল, ওর সাহস তো কম না। দেখেছো মা, মেয়েটা কত বড় শয়তান। আদলান বলল, ও শয়তান, ও পুরো গোষ্ঠীটা শয়তান। আম্বিয়া বেগমের বুকটা কাঁপছে। তার বংশধরটা এভাবে চলে যাবে? না না, এ হতে পারে না। তিনি বললেন, বউটার কথা ছাড়, বাচ্চাটার কথা ভেবে বউটাকে নিয়ে আয় বাবা। আজলান মায়ের দিকে ফিরে চাইল। আম্বিয়া বেগম আর কিছু বলার সাহস পেলেন না। রান্নাঘরে গিয়ে তিথিকে ফোন দেওয়া মাত্রই তিথি ফোন তুলল। বলল, আবার কি? তোর পায়ে পড়ি, বাচ্চাটা নষ্ট করিস না। তিথি বলল, তোমাকে কে বলল কথাটা? আজলান বলেছে, তুই ওর হাতে মরতে চাস। তিথি বলল, তোমার ছেলেকে এখানে পাঠাও, কে মরবে সেটা তখন দেখা যাবে। আজলানের গলা শোনা গেল, মা গরম পানিটা দাও। তিথি তার গলা শুনে ফোন কেটে দিল। গলার আওয়াজটা শুনলেই ঘৃণার তার গা রি করে ওঠে। তার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়েছে ওই লোক। আমার কিছু খেতে ইচ্ছে করলে সেটা মুখ থেকে ফুটে বলতে পারিনি। কিছু বলার আগেই চিল্লিয়ে বাড়ি মাথায় করে। মেঝেতে কখনো ঘুমিয়েছে আম্মা, আমি ঘুমিয়েছি। মুখে অনেক কিছু বলে ফেলা যায়। আমি কি তোমাদের সব কথা বলি না? তাই তোমরাও পেয়ে বসো। আমি কি ইচ্ছে করে ওই বাড়ি থেকে চলে এসেছি? মালেকা বেগম বললেন, মুখ পাকাবি না। বিয়ে দিয়ে দিয়েছি যখন, তখন ওখানে থাকতে হবে। এত তেজ কেন তোর? জামাই ওরকম বকতেই পারে, বেরো করে দিবে, তাই বলে সোজা চলে আসবি? আর এখন ও যে তোকে ডিভোর্স দিবে বলছে। ডিভোর্সের এই সমাজ কোন চোখে দেখে সেটা জানিস? গায়ে রক্ত মাংস কিছু আছে তোর যে বাচ্চাটা নষ্ট করবি? ওর অভিশাপে মরে যাবি। নিষ্পাপ প্রাণটা নিয়ে খেলা শুরু করছো সবাই মিলে। এখন তো সব দোষ আমার। সবাই এখন ধোয়া তুলসী পাতা। ওই লোকটাকে কিছু বলতে পারো না? নিজের মেয়ে আমাদের কথা শোনে না, সেখানে পরের ছেলে কোন ছাই? তিথি বলল, তুমি বলছো আমি ওখানে লাথি খেয়েও পড়ে থাকি? হ্যাঁ থাকবি। তোর বাপের কি অট্টালিকা আছে যে জামাই কিছু বলতে না বলতেই ঠ্যাং দেখিয়ে চলে আসবি? কত বড় বেয়াদব তুই, ওই বাড়িতে ঠ্যাং দেখিয়েছিস? তিথি বলল, আমার বমি পাচ্ছে। আমার সাথে চিল্লাচিল্লি করবে না আম্মা। আমি একদম বেরিয়ে যাব এই বাড়ি থেকে। কেউ খুঁজেও পারবি না কোথাও যাইতে। তুই এত সহজে কাউরে নিস্তার দিবি না। তিথি চুপটি করে পড়ে রইল বিছানায়। এবার শক্তি ফুরিয়েছে, আর কথা বলতে পারবে না। গলার উপরে কিছু একটা উঠে আসার চেষ্টা করছে। এক দৌড়ে বেসিনের কাছে ছুটে গেল সে। গল গল করে বমি করতেই মালেকা বেগম ছুটে এসে পিঠে মালিশ করে দিতে দিতে তুষারকে ডাকলো, তোর আপার জন্য লেবু পাতা ছিঁড়ে নিয়ে আয় তো কয়েকটা। তুষার লেবু পাতা এনে দিল। তিথি সেগুলো নাকের কাছে কষলে শুকতে শুকতে বলল, আম্মারে, আমি বোধ হয় মরেই যাব।
মালেকা বেগমের চোখ টলমল করে উঠল। মেয়েকে বুকে চেপে ধরে দোয়া পড়ে ফু দিতে দিতে বলল, এমন অলক্ষণে কথা বলিস না তো। মা হওয়া কি মুখের কথা? এজন্যই তোকে বলছি ওই বাড়িতে চলে যেতে। ভালো মন্দ খেতে তো পারবি, শুধু 3 বেলা ভাত পানি খেতে হয় না মা, ফলমূলও খাওয়া লাগে। তোর বাপের এত হ্যাডম আছে তোকে ফলমূল খাওয়ানোর। তিথি বলল, না না, আমি মরে গেলেও আর ওই বাড়িতে যাব না। আমাকে 2 পয়সার দাম দেয় না, আমি 1 পয়সারও দেব না। তিথির বাবা মফিজুর রহমান মেয়ের জন্য ফুচকা নিয়ে এলেন আসার সময়। তিথি পই পই করে বলেছে, বাবা ফুচকা খেতে ইচ্ছে করছে, বেশি করে আনিও। মফিজ সাহেব তাই বেশি করে নিয়ে এলেন। তিথি বড় তৃপ্তি নিয়ে সেগুলো খেলো। মনে পড়ল বিয়ের পরের দিনগুলোর কথা। বিয়ের মাত্র 3 দিন পার হয়েছে, বাড়ি ভর্তি মানুষ। আয়জা কোথা থেকে ফুচকা এনে দিল, বলল, ভাবি ভাবলাম তুমি খেতে পছন্দ করবে, তাই নিয়ে এলাম। ভাইয়া আসার আগে খেয়ে নাও। তিথি তো মহা খুশি, প্লেট নিয়ে গপাগপ মুখে পড়ছিল একটার পর একটা। ঠিক তখনই কোথা থেকে লোকটা এসে চেঁচাতে চেঁচাতে তার হাত থেকে ফুচকার প্লেট কেড়ে নিল। এমনকি অনেক কটু কথাও শুনিয়ে দিল। সে নাকি কোনোদিনও খেতে পায়নি, তাই খাবার দেখলে অমন করে এমন কথাও শুনতে হয়েছে তাকে। নীরবে চোখের জল ফেলেছিল সেই দিন। নতুন বউকে কি করে মানুষ অমন কথাটুকু বলতে পারে? লোকটা যে এমন বেয়াদব গাদ্দার হবে তিথি সেটা বিয়ের দিনই বুঝতে পেরেছে। ভরা বিয়ের আসরে তাকে দেখে এমনভাবে নাক মুখ কুঁচকে ফেলল যেন তার সুন্দর টলমলে মুখটাকে গলে গিয়েছে। কেন মুখটা অমন করে ফেলল তিথি, সেটা জানতে পারল বিয়ে পড়ানো শেষে। যেন অধিকারবোধটুকু অর্জন করার জন্য এতক্ষণ চুপ করে ধৈর্য ধরে বসেছিল লোকটা। তার ঘরে এসে মুখটাকে বাদরের পাছার মতো বিকৃত করে সাপ সাপ বলল, এই মেয়ে, মুখে এসব কি দিয়েছ? লাগছে কি রকম? এইসব সাদা বেসন তাড়াতাড়ি ধুয়ে মুছে নাও, নইলে তোমার আর এই বাড়িতে যাওয়া হবে না। সময় 10 মিনিট। তিথিকে এমন অপমান জীবনে আর কেউ করেনি। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় সে অনেক কেঁদেছে, মা বাবা আর ভাইয়ের জন্য নয়, তার সাজ ধুয়ে ফেলতে হয়েছিল বলে। লাক্স সাবান দিয়ে ডলে ডলে মুখটা ধুয়ে মুছে তাকে গাড়িতে তোলা হয়েছিল। একটু ফেয়ার অ্যান্ড লাভলি পর্যন্ত মুখে মাখতে দেয়নি ওই দামড়া গন্ডারটা। তিথি এই দুঃখে অনেক রাত অবধি কেঁদেছে, ফুলের বিছানার উপর বসে বসে। তারপর লোকটা যখন ঘরে এলো তখন সে কান্না থামিয়ে দিয়েছে। কিন্তু লোকটা যে মহাবাদর সে কথা তিথি তখনই জানতে পারল, যখন বাদরটা করা শেষে তাকে বলল, খবরদার, একদম লজ্জা পাওয়ার ভান করবে না। তুমি যে লজ্জাবতী নও সেটা আমি ভালো করেই জানি। তিথি বলল, আমার আজ ঘুম পাচ্ছে খুব। লোকটা যেন শুনল না। তিথির অবশ্য একটা অপরিচিত লোকের চুমু খেতে মন্দ লাগেনি, আরও পেতে ইচ্ছে করছিল, কিন্তু দামড়া বেটা মাঝপথে তাকে ছেড়ে দিয়ে ভস 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 করে ঘুমাতে লাগলো। ভোর রাতে তাকে ঘুম থেকে টেনে তুলে গোসল করালো। ঘুম থেকে ডেকে তোলার তিথি তখন মহাবিরক্ত। লোকটার গায়ে আঙ্গুলের গুঁতো মেরে যখন বলল, আমি এত সকালে ঘুম থেকে উঠি না, লোকটা আচমকা এমন রেগে গেল, ছিটকে দূরে সরে বলল, তোমার এত সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? তুমি বেকুব সেটা জানতাম, এতটুকু ম্যানার্স জানো না সেটা তো জানতাম না। ফারদার এমন গায়ে হাত দিয়ে কথা বললে সোজা বাড়ি থেকে বের করে দেব। তিথি স্তব্ধ। লোকটার হুমকি ধামকি খেয়ে
যখন সে কাঁদছিল, শাশুড়ি এসে বলল, আরে কাঁদিস না, একটু মানিয়ে নে, দেখবি তোকে অনেক ভালোবাসবে। আর গায়ে হাত দিয়ে কথা বলিস না, নিজে নিজে রাগ বাড়িয়ে কাছে যাস না, বুঝলি? ওর মতো চলে করে চল। তিথি তখন কথাগুলো চুপটি করে শুনলেও মনে মনে ঠিক করলো, কচু কচু, আমি কেন তার মনের মতো করে চলবো? আমার কিসের দায় পড়েছে? আমি কি অশিক্ষিত বকরি নাকি? আমি হলাম এন্ট্রান্স পাশ মেয়ে। আমি গায়ে হাত দিতে না পারলে আমার গায়েও হাত দিতে আসুক। আর ঝামেলাটা লাগলো সেখানে। শাড়ির আঁচলটা ঠিকঠাক করে দেওয়ার বাহানায় তিথিকে ছুতে আসলে তিথি এক লাফে দূরে সরে গিয়ে বলল, নারী পুরুষ সমান অধিকার, বুঝলে? পারমিশন নিয়ে তবেই গায়ে হাত দেবে। লোকটা এমনভাবে গলা ফাটিয়ে এই চুপ বলল যেন সে সিনেমার ফাটাকেস্ট। আর তিথি হলো রানু মণ্ডল। বিকেলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হয়েছিল তিথি। বিশ্ববিদ্যালয় চত্বর পার হওয়ার সময় সে দেখল কপতি পাশাপাশি বসে বাদাম আর ডালমুট খাচ্ছে, হাসছে, কথা বলছে। আহা কি সুন্দর তাদের মনে, কি সুন্দর জুটি তাদের জীবনে। এরকম কোনো মানুষ এলো না কেন? অথচ কলেজে ওঠার পর সে কত স্বপ্ন দেখত, সমবয়সী অথবা কলেজের সিনিয়র কেউ তার প্রেমে পড়বে, তাকে খুব সুন্দর নামে ডাকবে, হাত ধরে পাশাপাশি হাঁটবে, ভীষণ ভীষণ ভালোবাসবে। একটু চোখের আড়াল হলে পাগলামি করবে, তাকে সুন্দর সুন্দর উপমা দেবে, বলবে, তোমার গায়ের রং যাই হোক না কেন, তুমি আমার চোখে দেখা শ্রেষ্ঠ সুন্দরী। অথচ তার কপালে কি জুটল? একটা 28-29 বছর বয়সের বুড়ো খেচর, না জানে প্রশংসা করতে, না জানে একটু মিষ্টি করে কথা বলতে, না জানে একটু সুন্দর নামে ডাকতে। সেসব তো দূর, কোনোদিন তাকে নিয়ে শপিং মলে যায়নি, ডাক্তারের কাছে নিয়ে যায়নি, এমনকি রেস্টুরেন্টে তার পাশাপাশি বসে খায়নি। কারণ সে পাশে দাঁড়ালে মান সম্মান কমে যাবে। জীবনে যা যা চেয়েছিল সব কিছুই পেল না সে, যা চায়নি তাই পেয়েছে। যেমন মানুষ দেখে তার ঘৃণা লাগতো, তেমন মানুষ তার কপালে জুটেছে। একটু যত্ন আত্মীর ভালোবাসা, যা সে চেয়েছে কিছুই পায়নি। চেয়েছে সিনেমার হিরোদের মতো কাউকে, কপালে একেবারে ফাটাকেষ্ট, জুটে যাবে কে জানতো। ডাক্তার দেখানোর জন্য ওয়েটিং রুমে বসেছিল সে। কম্পাউন্ডার এসে বলল, ম্যাম, এখন আপনি যেতে পারেন। তিথি চেম্বারে ঢুকতেই দেখল মহিলা ডাক্তারটি তাকে আগাগোড়া পরখ করছে, কেমন রাগী রাগী ভাব। সব কি ফাটাকেষ্টর বাপের বীজ নাকি? নইলে সবখানে এমন মানুষ জুটে কেন? অ্যাবর্শন কেস। তিথি ওপর নিচ মাথা নেড়ে বলল, জি। নাম? মেহবুবা মাহনুর তিথি। আপনার স্বামী কোথায়? মৃত। আপনাকে তো বিধবাদের মতো লাগছে না। তিথির দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল ডাক্তারনি। তিথি বলল, আমি বাচ্চাটা চাই না, আমার পড়াশোনার ক্ষতি হবে। সেটা বাচ্চা নেওয়ার সময় খেয়াল ছিল না। তিথি ভড়কে গেল, বলল, বাচ্চা যে দিয়েছে তার দোষ, ওসবে আমার হাত নেই। ডাক্তার মহিলাটি বলল, আপনার হাজবেন্ড আজলান শেখ না? তিথি চমকে উঠল, চোখ দুটো উৎসদ বড় বড় করে বলল, আপনি কিভাবে জানেন? ওনাকে কে না চেনে? দেখুন, আপনার হাজবেন্ড একজন আইনের মানুষ, বাচ্চাটা তারও। আমি তাকে ছাড়া আপনাকে কোনো সলিউশন দিতে পারবো না, আমাদের উপর চাপ আসবে। তিথি বলল, টাকা তো আমার আব্বা দিবে, টাকা পেয়ে গেলে কাজ করতে সমস্যা কোথায় ডাক্তার? ডাক্তাররা সব কাজ টাকার জন্য করে, একথা আপনাকে কে বলল? আপনি এখন যান,
তিথি সরু চোখে চেয়ে বলল, এখানে কি আগে থেকেই আজলান শেখ এসেছিল? সে আসুক, সমস্যা কি? আমি তো ডাক্তারের কাছে যাব। এই শহরে কি ডাক্তারের অভাব আছে? ডাক্তার ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তিথি বেরিয়ে গেল। যাওয়ার সময় বলল, কেসটা তাহলে আজলান শেখের কাছ থেকে নিয়েন। গন্ডারের বাচ্চা, গন্ডার, তোর বংশবৃদ্ধি হতে দেব না আমি। এই বলে বিড়বিড় করতে করতে বেরিয়ে এলো তিথি। বাড়ি ফেরার পথে অন্য একজন গাইনি বিশেষজ্ঞের খোঁজ নিয়ে এলো তিথি। আজলান শেখের এসব ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারবে না। দরকার পড়লে সে গলায় দড়ি দিয়ে আজলান শেখের নামে চিঠি লিখে যাবে। মরলেও শান্তি দেবে না সে লোকটাকে। তাকে অসহায় অবলাপে দিনের পর দিন নির্যাতন করেছে, শারীরিক মানসিকভাবে। লোকটাকে সে কিছুতেই ক্ষমা করবে না। বাড়ি ফিরতেই মা হাসি মুখে দৌড়ে এসে বলল, হ্যাঁ রে তিথি, শোন না, জামাই ফোন দিচ্ছে আমার ফোনে, বলছে তোকে পাঠাই দিতে। ফোন দিয়েছে শুনে তিথি একটু খুশি হলো, কারণ আজলান শেখ এখন ভয় পাচ্ছে বাচ্চাটা হারিয়ে ফেলবে বলে। এমন ভয়ই তো দেখতে চেয়েছিল তিথি। আর কি বলেছে? বলল গাড়ি যাবে, আপনাদের মেয়েকে বলুন তৈরি হয়ে থাকতে। গাড়ি গেলে যেন উঠে পড়ে। মেয়েকে একটু ভালো বুদ্ধি শুদ্ধি দিন। বাবা মা মিলে মেয়েকে উস্কে দিলে ঘর তো ভাঙবেই। তিথি হা হা করে হেসে উঠে বলল, ফাটাকেষ্ট ভয় পাচ্ছে আম্মা, বুঝলে? অনেক তো বাহাদুরি করলো। তুমি ফোন করে বলো আমি যাব না, কিছুতেই না। মালেকা বেগমের মুখখানা চুপসে গেল। বলল, জামাই যদি আসে তাও যাবি না? তিথি গালে হাত দিয়ে বলল, তওবা তওবা, কি বলো আম্মা? আজলান শেখ জীবনেও আসবে না নিতে। তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখতেছ? মাঝে মধ্যে এমন আওলা ঝাওলা কথা বলো যে কচু গাছে ফাঁসি খাইয়া খাইতে ইচ্ছে করে। তুই সত্যি সত্যি বাচ্চাটা নষ্ট করে ফেলবি তিথি। তোর মনে একটুও মায়া দয়া হচ্ছে না বাচ্চাটার জন্য? মায়ের এমন মন এত পাষাণ হতে পারে না তিথি। মাকে ঝাড়ি মেরে চলে এলেও কথাটা তিথিকে ভাবালো। বিছানায় চিত হয়ে শুয়ে শুয়ে ভাবলো, ওয়েটিং রুমে বসা ওই রোগীটার কথা। ওই মহিলার কিছুতেই বাচ্চা হচ্ছে না, তাই কত কষ্টে আছে। তিথির ভীষণ কান্না পেল, কিন্তু সে কাঁদল না বাচ্চার খচ্চর বাপের কথা মনে পড়ায়। মালেকা ফোনটা কানে ধরে ঘরে ঢুকে এসে বলল, এই তিথি নে, তোর শাশুড়ি ফোন করেছে। তিথি মাথা তুলে চাইল, বলল কথা বলার মুড নেই। মালেকা বেগম বললেন, হ্যাঁ বেআইন, দিচ্ছি, এই নে কথা বল, সালাম দে। তিথি ফোনটা কানে লাগিয়ে বলল, হ্যাঁ বলো। মালেকা বেগম অবাক হয়ে বললেন, আদব কায়দা সব ভুলে গেছিস দেখছি। আহা, কথা বলতে দাও তো আম্মা। আম্বিয়া বেগম বললেন, দেখ বউ, তুই ভুলভাল ঔষধ খাবি না কিন্তু। আল্লাহর কসম লাগে, ওই বাচ্চার যদি কিছু হয় আমি নিজে বিষ খাবো। ওই বাচ্চাটা হোক, তারপর তোরা যা ইচ্ছে তাই করিস। তিথি বলল, এসব তোমার কথা নাকি তোমার ছেলের? আমার ছেলের কথা হবে কেন? তিথি বলল, তোমার গুণধর ছেলে কোথায়? আম্বিয়া বেগম পাশে তাকালেন। উনি ছেলের ঘরে বসে আছেন। আজলান এক পায়ের ওপর অন্য পা লম্বা করে রেখে পিঠের নিচের বালিশে ঠেস দিয়ে বসে টিভিতে নিউজ দেখছে। কোলের ওপরও একটা বালিশ। মনোযোগ কোন দিকে আম্বিয়া বেগম বুঝে উঠতে পারলেন না। বললেন, ও ঘরে বসে টিভি দেখছে। তিথি বলল, শুনে খুশিতে মরে গেলাম, রাখো ফোন। আম্বিয়া বেগম বললেন, শোন না বউ, ও নিজেই বলেছে তোকে চলে আসতে। বাচ্চাটা হোক, তারপরেই ডিভোর্স খেলিস মা আমার। বাচ্চাটারে নষ্ট করিস না। তিথি বলল, ব্যাপারটা কি শাশুমা? ছেলের সামনে বসে
এত ভালো কথা বলছেন। ছেলে সরলে তো কানকির বেটি ডাকতে দুবার ভাববেন না। আম্বিয়া বেগম থতমত খেয়ে বললেন, তুই একটা কথা বল, আসবি কি আসবি না? তিথি বলল, যাব না মানে যাব না, ব্যাস। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে আবার বলছে ফিরে যেতে। কেন? আমাকে কি কিনে নিয়েছে মা ছেলে মিলে? আম্বিয়া বেগম কিছু বলার আগেই আজলান বলল, মা ফোনটা দাও। আম্বিয়া বেগম ফিসফিস করে বললেন, বকিস না বাবা, একটু বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে আনতে পারিস কিনা দেখ, তারপর ওই বেটির কি হাল করি আমি দেখ। আজলান ফোন কানে নিয়ে বলল, হ্যালো, শুনতে পাচ্ছ? তিথি চুপ করে রইল, মাকে খুঁজল। মালাকা বেগম বাথরুমে গিয়েছেন। তিনি তেতো মুখে বলল, হাগার আর সময় পাইনি। আজলান আরো কয়েকবার হ্যালো হ্যালো বলতেই তিথি নাকি সুরে রোবট গলায় বলল, দুঃখিত, ফোনের মালিক এখন হাঁকতে গেছে, অপেক্ষা করুন, নইলে ফোন রাখুন। তিথি কথাটা বলা মাত্রই আজলান ঘর ফাটিয়ে চিৎকার করে উঠল, মেহবুব! আম্বিয়া বেগম কেঁপে উঠলেন, বুক ধড়ফড় করে উঠল ওনার। বুকে হাত দিয়ে অগ্নিশর্মা ছেলের শক্ত মুখপানে চেয়ে বিড়বিড় করলেন, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। কানকের বেটি আবার কি বলে বসলো কে জানে। কেন আমি ওই মেয়েকে বউ করে আনতে গেলাম খোদা? তিথি ফোনটা কেটে দিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। জোরে জোরে হাসলো, মন থেকে হাসলো, মনের দুঃখে রসিয়ে রসিয়ে গাইল, দেখতে বর্বর কিন্তু আস্ত বর্বর একটা জুটে গেছে কপালে, দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলুরাম, ফেসে গেছি আমি অকালে। আম্বিরা বেগম ধীরে সুস্থে জিজ্ঞেস করলেন, কি হলো রে, কি বলল আবার? আজলান ঘরের এক কোণে হতে ও কোণা অবধি চোখ বুজে পায়চারি করতে লাগলো, তার মাথার রগ দপদপ করছে। আম্বিরা বেগম বললেন, ও আজলান, কি হলো বল না। আজলান অনেকক্ষণ পর থামলো, রিমোট চেপে টিভি অফ করলো, ড্রয়ার থেকে চাবিটা হাতে নিল, বালিশের ওপর থেকে ফোনটা হাতে নিল, আলনার উপর থেকে সে ছোট ড্রেসটা কাঁধে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আমি আসছি। আম্বিয়া বেগম পিছু পিছু ছুটলেন, কোথায় যাচ্ছিস? ও আল্লাহ, কিছু তো বল বাবা। আজলান বলল, ওকে নিয়ে আসবো। তিথির ভীষণ খিদে পেয়েছে, মাগরিবের পর পর ভীষণ খিদে পাচ্ছে ইদানিং। দুপুরের ভাত বেঁচে গেলে সে আছরের আজানের পরে আবার খায়, আজকে খায়নি তাই খিদে আরো জোরসে বেড়েছে। তরকারির পাতিলের ঢাকনা উল্টে দেখলো চিংড়ি মাছের ঝোল আর 3টে চিংড়ি রয়ে গেছে সেই পাতিলে। দুমুঠো ভাত মিশিয়ে মাখতে মাখতে 2-4 লোকমা পড়ে দিয়েছে মুখে, তখনই কলিং বেল বেজে উঠল। তুষারার বাবা নেই বাড়িতে, মা নামাজ পড়ছে। তিথি ভাবলো হয়তো তুষার আর বাবা কেউ এসেছে, তাই ভাত চিবোতে চিবোতে বাম হাতে টেনে দরজা খুলল। দরজা খোলা মাত্রই আজলানকে দেখে ভূত দেখার মতো চমকে উঠতে দেরি, তার হাতটা শক্ত করে ধরে একদম চুপ বলে গাড়ির দিকে টেনে নিয়ে যেতে আজলানের দেরি হয়নি। কোরবানির গরুকে যেমন টানে ঠিক সেভাবেই টানতে টানতে নিয়ে যাচ্ছিল। তিথি বসে গেল আর না পারতে। আজলান চোখ নিচু করে তাকে দেখল, তিথির ঠোঁটের একপাশে ভাত আর ঝোল লেগে আছে, ডান হাতে ভাত মাখা তো আছেই। দেখতে দেখতেই বমি পেয়ে গেল তার। তিথি এতক্ষণ কথা বলতে পারছিল না ভাত মুখে থাকায়। ভাতগুলো খাওয়া শেষে হাতে লেগে থাকা ঝোলটাল খেয়ে বলল, আচ্ছা ভাতগুলো খেয়ে আসি। আমার হাতে মাখা ভাতগুলো এখন কে খাবে? ওগুলো ফেলে দিয়ে
দিলে অপচয় হবে না। তুমি তো অপচয় করা পছন্দ করো না। আজলান দাঁতে দাঁত চেপে তাকে হ্যাঁচকা টেনে তুলে গাড়িতে বসিয়ে জোরে গাড়ির দরজা বন্ধ করে বিড়বিড় করে বলল, কি দোষ করলাম জানি না, এমন একটা বস্তি কি করে জুটল কপালে। সারা রাস্তা ভর তিথি ঢেকুর তুলতে তুলতে এলো, একটু পানি পর্যন্ত খেতে দেয়নি গন্ডারটা। এত অত্যাচার করে তাকে। গন্ডারটা সন্ত্রাস দমনকারী চৌকস বাহিনীর সদস্য না হলে নারী নির্যাতন কেছে সে কবেই গড়াদে ভরে দিত। তারপর বলতো, নে মদন, এবার টান জেলের ঘানি, তুই করবি সন্ত্রাস দমন, নিজেই তো আস্ত একটা সন্ত্রাস। তিথির ঢেকুর বেড়েই চলেছে। আজলান গাড়ি থামিয়ে একটা পানির বোতল কিনে দিল, বলল, আর একটা কথাও বলবে না। তিথি বোতলের ছিপি খুলে মুখ বসিয়ে চুকচুক করে পানি খেতে খেতে আজলানের দিকে তাকালো। আদেশ অনুযায়ী কোনো কথা বলল না। লোকটার কালো কুচকুচে দাড়ি, গোফের ভিড়ে ঠোঁট দুটো যেন গভীর জঙ্গলের মাঝে হদিস না হওয়া সেই গুহার মুখ। খুললেই যেন গপ গপ করে একটা আস্ত মানুষ গিলে ফেলার ক্ষমতা রাখে। মনের দুঃখে তিথি আপাতত কিছু বলল না। ঝগড়া করতে দুজন মানুষ লাগে, একজন মানুষ এতক্ষণ একা একা ঝগড়া চালিয়ে যেতে পারে। তার মধ্যে তিথি আবার গর্ভবতী, তার এত শক্তি কোথায়? এদের পুরো শেখ গোষ্ঠীর কাজ হচ্ছে জুতো মেরে গরু দান করা। তাকে সেদিন অপমান করে বের করে দিল, আর আজ আবার গরুর মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে। শ্বশুর বাড়িটাও সারাক্ষণ গালিগালাজ করে, আবার বিপদে পড়ে গেলে মিঠা মিঠা কথা বলে তাকে হাত করার চেষ্টা করে। সব কটা ভণ্ড। তিথির দুঃখ হলো, একটা ভালো মানুষ, ভালো পরিবার তো সে চেয়েছে। এত বাড়ি গাড়ি দিয়ে কি হবে? এসবকে কতবার সে ঠ্যাং দেখিয়েছে হিসেব নেই। এসব তো সে চায় না। একটা মিষ্টি মুখো বর চায়। বাড়ি পৌঁছানো মাত্রই তিথি গাড়ি থেকে নেমে ডানে বামে উকি ঝুঁকি দিল। বাড়ির দক্ষিণ দিকের সুইমিং পুলে বাড়ির বাচ্চা কাচ্চাগুলো হইচই করছে। আইজাকের উপস্থিত দেখল সে। ওদের দেখাশোনা, গোসল করানো আর খাওয়া দাওয়ার দায়িত্ব আপাতত আইজা নিয়েছে। সারাক্ষণ ওদের পেছনে লেগে থাকে। বড়টা ছাড়া বাকিদের তিথির অতটা খারাপ লাগে না। বকলে কথা শোনালে অত গায়ে লাগে না, কারণ দোষ তো তারও আছে। সে বিশ্বাস করে দোষে গুণে মানুষ, দোষ না করলে মানুষ বলে না, তাকে বলে রোবট। তিথিকে দেখে বাচ্চাগুলো ইতিমধ্যে চেঁচিয়ে উঠেছে। তাদের সাথে মিশলেও গন্ডারটার সমস্যা, ওর কাছে ঘেঁষতে দেয় না বাচ্চাগুলোকে, যেন ওর আশেপাশে থাকলে গায়ে গন্ধ লেগে যাবে। তিথির বড় অপমান লাগে সেসব। আজলান বাচ্চাদের ডাকাডাকি চেঁচামেচি কানে না তুলে তার হাত ধরে টেনে নিয়ে গেল। তিথি ব্যথা পেয়ে বলল, আল্লাহ, কেমন লোহার মতো হাত, আমার হাড্ডি গুড্ডি ভেঙে গেল। আজলান ঘরে এসে তাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বলল, দ্রুত গোসল নাও। তিথি বলল, আমার কাপড় চোপড়, ফোন সব বাড়িতে। আজলান কাকে যেন ফোন করলো। মফিজুল রহমান ফোন তোলা মাত্রই বললেন, হ্যাঁ বাবা, ওকে এভাবে নিয়ে যাওয়াটা কি ঠিক হলো? আজলান বলল, অত ঠিক বেঠিক জানতে চাইনি। আপনার মেয়ের ব্যাগ, ফোন আর যাবতীয় জিনিসপত্র যা আছে সব আমাদের ড্রাইভারকে দিয়ে দেবেন। সে কিছুক্ষণের মধ্যেই যাবে, রাখুন। মফিজ সাহেব বলে উঠলেন, ওর সাথে যদি একটু কথা বলতে পারতাম। মেয়েটা চলে গেল, মুখটাও দেখলাম না। আজলান বিরক্তকর গলায় বলল, অসহ্য, বলেই তিথির দিকে ফোনটা বাড়িয়ে দিল। তিথি একটু দূরে চলে গেল, ফিসফিস করে বলল, হ্যাঁ বাবা বলো। মফিজ সাহেব গর্জন করে উঠলেন,
সবাই এখানে বলাবলি করছে ওই গোলামের পুত নাকি তোকে টানতে টানতে গাড়িতে তুলেছে। হ্যাঁ, শালাকে আমি দেখে নেব ও পেয়েছেটা কি। আমার মেয়ে কি হাতের পুতুল? আজলান ভেস্ট খুলে রাখতে রাখতে বড় কুচকে তিথির দিকে তাকালো। তিথি তার দিকে কোনা চোখে তাকে ফিসফিস করে বলল, আচ্ছা আর গালাগালি দিও না, আমার উপর ভরসা রাখো, আমি এদের সাইজ করে ছাড়বো। তোর শাশুড়ি মাতারি 1 নম্বর জল্লাদ বুঝলি, ছেলের কান ভারী করে। আমাকে আজ তোর শাশুড়ির এক আত্মীয় বলল তোর জামাইরে নাকি তোর শাশুড়ি আরেকটা বিয়ে করাবে বলেছে। কত বড় বজ্জাত দেখেছিস? তিথি বলল, আমি সব জানি আব্বা। তোর পাশে ওই আহাম্মক আছে নাকি? হ্যাঁ। ও তাই তুই এভাবে কথা বলছিস? শোন, যদি তোকে আর একবারও ঘর থেকে বের করে দেয়, একেবারে ঠ্যাং দেখিয়ে চলে আসবি, আমার মেয়েকে বের করে দেবে। তিথি বিড়বিড়িয়ে বলল, ঠ্যাং দেখিয়ে লাভ হয়নি, ওদের অপমান করলে তা গায়ে লাগে না। আজলান এসে ফোন কেড়ে নিল। তিথিরকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে তোয়ালে আর শাড়িটা দিল। তিথি বলল, আমি তোমার ঘরে থাকবো না। আজলান বলল, কোথায় থাকবে সেটা আমি ডিসাইড করব, নট ইউ। তিথি লম্বা জিহ্বাটা বের করে বলল, আমি ঠিক করব। আজলান দরজা ঠেলে বাইরে থেকে বন্ধ করে দিল। তিথি চেঁচিয়ে বলল, এই লোক, পেটিকোট ছাড়া শাড়ি পরা যায় নাকি? আজলান দরজা খুলে দিল, বলল, নিজে নাও। তিথি তার ড্রয়ার খুলে পেটিকোট বের করলো। ওয়াশরুমে ঢুকে আবারও কি যেন মনে করেই বের হলো। আজলান মেঝের দিকে তাকিয়ে দেখল মেয়েটা ভিজিয়ে ফেলেছে। তিথি, সে চেঁচিয়ে বলল, এই মাথার মগজ বলতে কিচ্ছু আছে? তিথি ভড়কে গিয়ে কপাল কুঁচকে চেয়ে বিড়বিড় করে বলল, এমন করে কে বেটা? বলল, ওমা ওমা, কি করলাম আমি? আজলান বলল, তুমি ভেজা পায়ে হাঁটছো, মেঝে ভিজে যাচ্ছে, দেখছো না? আবার কেন বের হয়েছো? তিথি বলল, ওগুলো নেওয়ার জন্য। আজলানের কপালে ভাঁজ পড়ল। কোনগুলো? তিথির লজ্জাবনত মুখে বলল, ব্লাউজার ওটা। আজলান বলল, তোমার যা যা লাগে সব একেবারে নিয়ে ওয়াশরুমে যাও। তিথি জোরে জোরে ড্রয়ার খুলে কাপড় চোপড় খুঁজে নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল সেরে বের হতেই দেখল লোকটাকে উদাম গায়ে বসে টিভি দেখছে, কিন্তু চোখে চোখ হাতের ফোনের দিকে। টিভিতে চোখ রাখা মাত্রই তিথির চক্ষু ছানা ভরা একটা নেংটি মেয়ে কি বাজে পোশাক পরে কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে। তিনি রিমোট কেড়ে নিয়ে টুপ করে টিভি বন্ধ করে বলল, বউ নাই তাই এতদিন এসব দেখেছিলে নাকি তুমি? আদনান ফোনে এতটাই ব্যস্ত যে চোখ তুলে তাকালো না। কাজ শেষে মাথা তুলে বলল, কি বললে? চেহারাটা এখন হনুমানের মতো বানিয়ে ফেলেছে, অথচ এতক্ষণ স্বাভাবিক ছিল। তিনি স্পষ্ট করে বলল, নেংটি মেয়েগুলো দেখতে তোমার ভালো লাগে তাই না? কথাগুলো একটু আওয়াজ করে বলল সে। বলার পর স্তব্ধ হয়ে গেল আজলানের প্রতিক্রিয়া দেখে। কি এমন বলছো যে এমনভাবে দাঁত কটমট করতে হবে? বিছানা থেকে টি শার্ট হাতে নিয়ে এমন ঝাড়া মারলো তার মুখের সামনে। তিথির মনে হলো তার কলিজা ফুসফুস সব দুলে উঠল যেন। তারপর দাঁতের পেছনে নিজের জকমক দাঁতগুলোর পিষতে পিষতে বেরিয়ে গেল লোকটা। তিথি দরজার কাছে গিয়ে বলল, সদা সত্য কথা বলিবে, এই কথা যে বলেছে তার সাথে রাগ দেখাও। আমি তো জাস্ট সেটা করে দেখিয়েছি। আজব। আম্বিয়া বেগম ঘরে এসে বললেন, এই বাড়িকে ঠ্যাং দেখিয়েছিস না, তাও আবার এলি যে? তিথি হা হা করে হেসে বলল, তোমাদের লজ্জা শরম নেই? ঠ্যাং দেখানোর পরেও ঠ্যাং ধরে মাপ চেয়ে নিয়ে এলে কেন? বুঝো আমার দাম কত?
আম্বিয়া বেগম অপমানিত হয়ে চেয়ে রইলেন। এই মেয়ে কিসের তৈরি? বলল, আমি কি তোর শত্রু? আমি চাই তুই ওর সাথে ভালো করে সংসার কর, নাতিপুতিতে ভরে উঠুক আমাদের ঘরদুয়ার। এত বড় বাড়ি ঘর ওদের জন্যই তো বানিয়েছি। তিথি শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, তোমার ওই রসকসহীন ছেলেকে আমার সাথে ঝুলিয়ে দিয়ে বহুত নাচা নেচেছ শাশুমা। রসকস নেই বললেই তো গরিব ঘরের মেয়ে এনেছ, নইলে তো মিস পারফেক্টটিকে খুঁজে আনতে। আম্বিয়া বেগম বললেন, বেকুব মাথা মোটা, ও ছোট থেকেই ওরকম গাদ্দার, তাই ওর জন্য একটা সাদামাটা বউ খুঁজে এনেছি, যাতে মুখে মুখে তর্ক না করে, ওর মন জুগিয়ে চলে। তুই এমন বেম্বর মরে ছবিকে জানতো, তোকে প্রথম দেখায় তো মন্দ লাগেনি রে। তুই একটু ওর মনের মতো হয়ে চলতে পারিস না? তিথি বলল, অনেক মন জুগিয়ে চলেছি, আমার ডিসিশন ফাইনাল। বাচ্চাটা তোমাকে ধরিয়ে দিয়ে আমি এই বাড়িকে ঠ্যাং দেখিয়ে চিরতরে চলে যাব। আম্বিয়া বেগম তিথির মাথাটা ঠেলে দিয়ে বললেন, তোর মতো খানকি মেয়ে আমি আমার জীবনে দেখিনি। আজলান ঘরে আসতেই আম্বিয়া বেগম বেরিয়ে গেলেন। আজলান ফোনটা কানে চেপে ধরে তার সিক্রেট ড্রয়ারটাতে চাবি রাখলো। কথা বলতে বলতেই দেখলো তিথি ব্লাউজটা শুধু টানছে, কোথায় একটা টান পড়ছে। অস্বস্তিতে তার চোখ মুখ তেতো হয়ে আছে। আজলান ফোনে কথা বলা শেষ করে বলল, সমস্যা কি তোমার? তিথির হাত থেকে তোয়ালেটা মেঝেতে পড়ে গেল। সে মেঝে থেকে ভেজা তোয়ালেটা নেওয়ার সময় আজলান দেখল ব্লাউজের উপরের বোতাম নিচেরটার সাথে লাগানো। এভাবে সব এলোমেলোভাবে লাগিয়েছে। আশ্চর্য হলো সে। গায়ের ভেতর কথা রেখে এক দৃষ্টিতে তিথির দিকে চেয়ে রইল সে। তিথি তোয়ালেটা বালতিতে ছুঁড়ে মারল। আজলানকে এভাবে তাকিয়ে দেখতে দেখে কপাল কুঁচকে বালতিটা হাতে নিল, আবারও ফিরে চাইল। আজলানকে এইভাবে চেয়ে দেখতে দেখে বিড়বিড় করে বলল, মনে হয় রাতের শয়তানটা গায়ে এসে বসেছে। সে ঘর থেকে বের হবে এমন সময় আজলান তার বাহু খপ করে ধরে টেনে এনে বলল, গবেট কোথাকার, ব্লাউজের বোতাম উল্টাপাল্টা লাগিয়েছ, ঠিক করো। তিথি শাড়ির আঁচল সরিয়ে বলল, ওমা তাই তো, তোমার চোখ তো ডেঞ্জারাস বলেই বোতামগুলো ঠিকঠাক লাগাতে শুরু করলো। আজলান বলল, ও শিট, তোমার মধ্যে লজ্জা বলতে কিছু নেই? মানুষকে দেখিয়ে দেখিয়ে কেউ বোতাম ঠিক করে? তিথি বুঝল না বরের সামনে ব্লাউজের বোতাম ঠিক করতে লজ্জার কি আছে। সে জিজ্ঞেস করলো, তোমার আছে? আজলান বলল, মানে? তিথি হেসে বলল, তোমার লজ্জা শরম থাকলে সেটাকে যত্ন করে রাখো, আমারটা তুমি কবেই চিবিয়ে খেয়ে ফেলেছ। আজলান বলল, জিভটাকে কন্ট্রোল করতে শেখো, নইলে। আয়জা এসে বলল, ভাবি তোমার কথাটা নিয়ে এসো শুধু, বাকিটা আমি ঠিকঠাক করে রেখেছি। আজলান বলল, কি হয়েছে? আয়জা বলল, ভাবি বলেছিল আজ থেকে আমার সাথে থাকবে, তাই বলতে এসেছি। আজলান বলল, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? তিথি বলল, ডাক্তার বলেছে। কি বলেছে? তিথি বলল, ওটা তো আর করতে পারবো না, তাই আর কি। আজলান গর্জে উঠে বলল, ওটা মানে কি? স্পষ্ট করে বলো ফাজিল। তিথি ভড়কে গিয়ে বলে ফেলল, সহবাসার কি? যেন বোঝে না কিছু, ডাক্তার বারণ করেছে। পিনপতন নীরবতার একটা ফেয়ারা বয়ে গেল চারপাশে। আজলান স্তব্ধ, হকচকিত, অপমানিত। আয়জা লজ্জায় কোনো মতে পালিয়ে গেল। তিথি বলল,
ডাক্তার পই পই করে বলে দিয়েছে, বর ডাকলে একদম কাছে যাবে না বলবে। আমার কাছে বাচ্চা আগে। আজলান পাথরের মূর্তির ন্যায় চেয়ে রইল তার দিকে। তিথি খেয়াল করলো তার চোখ দুটো পিটপিট করছে না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডেপুটি ডিরেক্টর কোনো অস্ত্রযুদ্ধ ছাড়াই ভবলীলা সাঙ্গ করলো নাকি। পরে ভাবলো, ধুর, ফাটাকেষ্ট চিল্লানি দিতে না থাকলে এরকম পাথরের মতো শক্ত হয়ে চেয়ে থাকে। কিন্তু জিভ থেকে পাকস্থলী অবধি সব গালাগালি, ধমকাধমকি আর চিল্লাচিল্লি দিয়ে ভরা। তিথি বলল, আমি ডাক্তারকে কি বলেছি জানো? বলেছি কাছে এলেই মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। বলেই একা একা হেসে উঠে বেরিয়ে যাবে। অমন সময় আজলান তাকে চেপে ধরে ঘরে ঢুকিয়ে ধপাস ধপাস শব্দে দরজা দুটো বন্ধ করে দিল। তিথি চিল্লিয়ে উঠে বলল, আমি সদা সত্য কথা বলি, আজও তাই বলেছি। তিথির চেঁচামেচি শুনে আম্বিয়া বেগম ছুটে এসেছেন। দরজা ধাক্কা দিতে দিতে বলতে লাগলেন, তোরা কি শুরু করেছিস বলতো? শান্তিতে একটু বসতেও দিবি না। আজলান দরজা খুলে দিতেই আম্বিয়া বেগম আর আয়জা ঘরে ঢুকে পড়ল। দুজনেই চক্ষু ছানা বড়া তিথিকে দেখে। মুখে টেপ, হাত পা বাঁধা। তিথি পা দুটো লম্বা করে টেনে টিভিতে গোপাল ভাঁড় দেখছে। আয়জা ঠোঁট চেপে হাসলো। আম্বিয়া বড় বড় চোখ করে বললেন, কি করলি এটা? আজলান বলল, এই বাড়িতে নাকি ঠ্যাং দেখিয়ে চলে যাবে, তাই বেঁধে রেখেছি। আম্বিয়া বেগম তিথিকে জিজ্ঞেস করলো, এবার ভালো লাগছে তোর বজ্জাত মেয়ে? তিথি ওপর নিচ মাথা দুলিয়ে জানালো, হ্যাঁ। আম্বিয়া বেগম অবাক কণ্ঠে বলল, হারামজাদি। তিথি কথা বলতে পারছে না, তাই চোখ দুটো তেরা করে তাকালো। আজলান ফোল্ডিং আয়রন টেবিলে তার ইউনিফর্মটা আয়রন করাচ্ছিল। করার সময় ঘাড় ফিরিয়ে তিথির দিকে এক পলক তাকাতেই দেখলো সে টেরা চোখে তাকাচ্ছে। আয়জা হাসছে। আম্বিয়া বেগম খ্যাপাটে চোখে চেয়ে আছেন। বললেন, উচিত হয়েছে, একদম ঠিক কাজ করেছে, থাক তুই এভাবে। তিথি চোখের আইরিশ ঘোরাতেই চাইল। আম্বিয়া বেগম কাছে এসে মাথায় একটা চড় মেরে চলে গেল। আয়জা গেল না, বলল, ভাইয়া খুলে দেই। আজলান আয়রন টেবিলে ফোন করে বলল, এত দরদ আসছে কোথা থেকে? আয়জা মাথা নামিয়ে চলে গেল। তিথি আজলানের দিকে চোখ টেরা করে চেয়ে রইল। আজলান বলল, গাধাকে পেটালেও সে গাধাই থাকবে, তোমার ক্ষেত্রেও সেই দশা, থাকো এখানে পড়ে। গন্ডারের ঘরে একা থাকতে তিথির ভয় করে, তাই পা দিয়ে বিছানায় ধপাস ধপাস মারল তিথি। আজলান দরজা বন্ধ করে চলে গেল। বাইরে দাঁড়িয়ে ফোনালাপ সারছিল সে। হঠাৎ সামিরার আভিরা ছুটতে ছুটতে এলো, বলল, মামা মামা। মামনি কাত হয়ে পড়ে আছে। আজলান ফোন সরিয়ে বলল, কোথায়? আম্বিয়া বেগম চেঁচাতে চেঁচাতে আসছেন। বাচ্চাটারে কি মারার পরিকল্পনা করতেছস সবাই মিলে? ওরে ওভাবে বেঁধে রাখছস, ও গড়াতে গড়াতে পড়ে গেছে পালঙ্ক থেকে, গিয়ে দেখি ব্যথায় কোকাচ্ছে। আজলান ফোনটা পকেটে পুরে ঘরের দিকে পা বাড়ালো। আম্বিয়া বেগম চেঁচাতে চেঁচাতে বললেন, পরের মেয়ের কি দোষ দেব, আমার নিজেরটাই তো দোষে ভরা। আজলান গিয়ে দেখলো তিথি ব্যথায় কোকাচ্ছে। আয়জা পায়ের বাঁধনটা খুলতে ব্যস্ত। আজলানের দিকে তাকালো না সে। আজলান বলল, গবেট কোথাকার, গড়াতে গিয়েছেও কেন? পড়ে যাবে সেটা জানতে না? তিথি জবাব দিল না। আয়জা পায়ের বাঁধন খুলে দিতেই তিথি পা নামালো। আয়জা বলল, কোথাও ব্যথা পাচ্ছ?
পিছু পিছু আম্বিয়া বেগম এসে বলল, পেটে লাগেনি তো বউ? এ সময় কত সতর্ক হতে হয় মেয়েদের। আল্লাহ তোদের কেন যে বুদ্ধি শুদ্ধি দেয় না। তিথি কারো কোনো জবাব দিল না, বেরিয়ে গেল ঘর থেকে। হাঁটতে গিয়ে কঠিন ব্যথা অনুভব করলো কোমরে, কিন্তু কাউকে কিছু বলল না। কাউকে দুর্বলতা দেখাতে নেই, ওদেরকে তো নয়। তাকে হাঁটতে দেখে আজলান বড়সড় শ্বাস ফেলে বলল, খোদাই টেনশন করছো, ওর কিচ্ছু হয়নি। আম্বিয়া বেগম বললেন, ওর সাথে যেমন তেমন করতে পারবি না কিন্তু আজলান, বাচ্চাটার কিছু হলে আমি তোদের ছাড়বো না একদম। রাতের খাওয়া দাওয়া শেষে তিথি আয়জার কাছে চলে গেল। আয়জা বলল, তুমি তোমার ঘরে চলে যাও ভাবি, ভাইয়া আমার উপর খেপে যাবে। তিথি বলল, আমি কি করব? আয়জা বলল, ভাইয়া আমাকে বকবে। তিথি বলল, কিছু হতে না হতেই আমাকে মেঝেতে ঘুমাতে বলবে। আমি অনেক সহ্য করেছি, এখন আমার সাথে আমার বাচ্চা আছে, আমাকে কিছু বলা মানে আমার বাচ্চার অপমান। কিছু বলবে না, চিলমুড়ে থাকো। আয়জা বলল, সামনে তোমার ইনকোর্স পরীক্ষা দেবে না? জানি না বলেই তিথি কাঁথা মুড়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। এবার ব্যথাটা ক্রমশ বাড়ছে, উফকি জ্বালারে কোমরের হাড্ডি বোধ হয় ভেঙে। সকালে ঘুম থেকে উঠে খেয়াল করলো মেঝেতে পা বসাতে অবধি কষ্ট হচ্ছে। এতটা ব্যথা করছে কোমরে। কোনো মতে পা টিপে টিপে ঘরে গিয়ে দেখলো ঝকঝকে তকতকে মেঝে, বিছানা, ইউনিফর্ম পরা, মাথা চুল ঠিকঠাক করছে আজলান শেখ। তিথি এসেছে দেখে ঘাড় ফিরিয়ে তাকালো। তিথি আহত দৃষ্টিতে চেয়ে আছে, কেউ কিছু বলল না। তিথি ব্রাশে টুথপেস্ট লাগিয়ে নিল, ব্রাশ করতে করতে লাগলো। এত শব্দ করে কুলি করতে লাগলো যে আজলানের বিরক্তির সীমা রইল না। কাতকুত করে গলা পরিষ্কার করতে লাগলো, যেন গলা নয় পিঠের কারখানা। আদনান বেরিয়ে গেল। তিথি মুখ মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়িয়ে হালকা করে কোমরের দিকে উন্মুক্ত করে দেখলো, ফুলে গেছে সেখানটাতে কি টনটনে ব্যথা। আজলান তক্ষুনি ঘরে প্রবেশ করতেই তিথি চেঁচিয়ে উঠে বলল, ছি। আজলান তার টুপিটা নিতে ভুলে গিয়েছিল, সেটা হাতে নিয়ে তিথির দিকে তাকিয়ে বলল, সমস্যা? তিথি আয়নায় আজলানের দিকে চেয়ে বলল, বিরাট সমস্যা। আমি যখনই আমার কাপড় সরাবো তখনই তোমাকে চলে আসতে হবে। শয়তানটা তোমাকে বলে দেয় না তোমার সাথে ওর খুব ভাব? শ্যাট আপ। তিথি চুপ করে গেল। আজলান তার বাহু ধরে তার দিকে ফিরিয়ে বলল, ঘর, বিছানা, ওয়ারড্রোব কিছু যেন এলোমেলো না হয়। তিথি বলল, ওকে বস। আজলান বলল, অ্যাডভোকেট তসলিমা খাতুনকে বলে দিয়েছি, পেপারটা যেন আর 9টা মাস পর দেয়। তিথি চেঁচিয়ে বলল, ডিভোর্স পেপার? আজলান বলল, হ্যাঁ। তিথি বলল, সত্যি সত্যি ডিভোর্স দেবে আমাকে? আজলান বলল, জাস্ট শ্যাট আপ। ওনার কাছে তুমি গিয়েছিলে, উনি যা বলেছেন আমি শুধু তোমাকে তাই বলেছি। সব কিছুতে তোমাকে ইনভলভ করাটা বন্ধ করো। অ্যান্ড ইউ নো হোয়াট, তুমি একটা অসহ্য বাদর। তিথি বলল, আরে না না, বাদর না, গন্ডারনি। আজলান বলল, মানে হচ্ছে গন্ডারের বউকে গন্ডারিনী বলে। আজলান কণ্ঠে একটু খাদে নামিয়ে বলল, তোমাকে আমি এই বাড়ি থেকে চিরতরে বের করে দিতাম, পারছি না কেন জানো? জাস্ট বিকজ ইউ আর মাই সো কল্ড ওয়াইফ অ্যান্ড মাদার অফ মাই চাইল্ড। তিথি বলল, আর কিছু? আজলান বলল, আমি এসে যদি দেখি তুমি সব কিছু এলোমেলো করে ফেলেছো, তাহলে সোজা বাড়ির বাইরে আউট, তোমার জায়গা বস্তিতে।
তিথি মুখ বেঁকিয়ে বলল, বস্তির জামাই। আজলান কাজে চলে গেল। তিথি রমলা চাচির সাথে তালে তাল মিলিয়ে রান্নাঘরের কাজবাজ করে নিল। রমলা চাচি একমাত্র তার দুঃখ বোঝে। বলল, তুমি আইলা কেন এই বাড়িতে? তুমি যখন ছিলা না, তোমার নামে কত কি বলছে সবাই মিলে। কি বলছে? রমলা ফিসফিস করে বলল, তোমার জামাইরে আরেকটা বিয়ে করাইবো বলেছে। তিথি হেসে উঠে বলল, এরকম হলে আমার চাইতে বেশি খুশি আর কেউ হবে না বুঝলে। রমলা চাচি অবাক কণ্ঠে বলল, তুমি হাসতেছো বউ? জামাই যখন অন্য কাউরে সোহাগ কইরা কথা বলবো তখন দেখবা কেমন লাগবে। তিথি হাসতে হাসতে বলল, কি যে বলো না, তোমার জামাই জীবনেও সোহাগ কইরা কথা বলতে পারবে না। ওই বেটা সেসব জানে নাকি? রমলা চাচি বলল, বাচ্চা পেটে আসছে তারপরেও এই সব কথা বলবা? তিথি বলল, দেখো চাচি, বাচ্চা পেটে আসার জন্য প্রেম ভালোবাসার দরকার পড়ে না বুঝলে। তুমি দেখো কত মানুষের সংসার হয়ে যাচ্ছে প্রেম ভালোবাসা ছাড়া, জগতের নিয়ম। তাই সবাই সংসার করছে, একসাথে ঘুমাচ্ছে, বাচ্চা নিচ্ছে, তাদের মানুষ করছে, ভালোবাসা থাকে। গুটি কয়েকটা দম্পতির মধ্যে ওরাই আসল সুখী বুঝলে। রমলা চাচি বলল, তুমি তোমার জামাইরে ভালো টালা বাসো না? তিথি ব্যঙ্গ করে বলল, পারি না, আজকেই ছেড়ে যাই। আবার বলো ভালোবাসা, ভালো কাকে বাসা যায় জানো? সে ওসবের মূল্য দেবে। তুমি কারো জন্য একটু রান্না করলে সে তোমার রান্নাটা খেলো না, তোমাকে অবজ্ঞা করলো, তার প্রতি তোমার ভালোবাসা আসবে। তুমি কারো জন্য সাজলে সে তোমাকে দেখে বিশ্রীভাবে কটাক্ষ করলো, তোমার মধ্যে ভালোবাসা আসবে। তুমি কারো কপালে মলম লাগিয়ে দিয়ে এলে যত্ন করে, তোমার হাতে পেঁয়াজের গন্ধ বলে সে তোমার দিকে ঘৃণা ভরে তাকালো, তোমার তার প্রতি ভালোবাসা আসবে। ভালোবাসা কি এত ক্যালকুলেশন করে হয় বলো? আমি যতবার ভালোবাসতে গিয়েছি ততবারই আঘাত পেয়ে ফিরে এসেছি, তাই ওসবের ওপর আমার বিশ্বাস নেই। রমলা চাচি বলল, কত কঠিন কথা বুঝি না বাপু। বিয়া হলেই জামাই বউয়ের মধ্যে ভালোবাসা হইয়া যায়, তোমাদের হইল না কেন? তিথি হেসে বলল, আমাদের হবেও না। এইভাবে সংসার করবা? মোটেও না। সংসারকে জেলখানা যে করতে পারবো না, একটা সময় দেখবে ফুরুত করে বেরিয়ে যাব। তোমাদের বাবু ভাবে আমি বড়ই অসহায়, এসব অবজ্ঞা আর তাচ্ছিল্য পেয়ে থাকে যাবে। কিন্তু তা হবে না বস, আমি হলাম মেহবুবা মাহানুর তিথি, মুখের কথায় না হলে মারপিট করে জিতি। রমলা চাচি বলল, বাবু আইনের মানুষ, তুমি তার লগে মারপিট করবা? তিথি হেসে বলল, আইনের মাইরে মাপঝোপ আছে বুঝলে, কিন্তু আমার মায়ের মাপঝোপ ছাড়া। রমলা চাচি আবার হাসলো, বলল, বিয়ার পর তুমি কিন্তু কোথাও বলতা না, এখন কত কথা বলো। তিথি বলল, শোনো, মেয়েরা যখন মা হয় তখন তারা বা বর কেন পুরো পৃথিবীর সাথে লড়াই করার ক্ষমতা রাখে। তাই হয়তো একটু আধটু গলাবাজি করি। রমলা চাচি বলল, হ্যাঁ তাই তো, কিন্তু তুমি তো বাচ্চাটারে মাইরা ফেলতে চাইছিলা। তিথি আর জবাব দিল না, তার শিকড়ে ভয়, যদি শিকড় একবার গেড়ে যায় বহু গভীরে, এই অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য, অপমান তাকে সারা জীবন সয়ে যেতে হবে। মেয়েরা চাইলেই সব পারে না, আবার সব পারলেও সব জায়গায় একটু না একটু ত্রুটি থেকেই যায়। রাত 8টার দিকে আজলান বাড়ি ফিরল, ইউনিফর্ম পাল্টে নিয়ে কোচের ওপর শুয়ে আরাম করছিল। তিথি বড় কাতলা মাছ কেটে
সাবান দিয়ে হাত ধুয়ে সবেমাত্র ঘরে প্রবেশ করেছে। আজলান কোচ থেকে উঠে নাক টেনে বলল, আষ্টে গন্ধ, এই মেহবুব মাছ কেটেছে। কোমরের ব্যথার তিথির সব বিরক্ত লাগছে। আজলানের এসব প্রশ্ন শুনে বলল, হ্যাঁ তো, আঙ্গুল দিয়ে মাছের নাড়ি ভুঁড়ি গোমুত সব বের করেছি, তারপর সেগুলো দিয়ে কচলে কচলে ভাত খেয়ে আসছি, তোমার জন্য রাখা আছে। আজলান শেখের মুখের এমন অবস্থা হলো যেন বমি তার মুখের সামনে এসেই পড়েছে। গর্জে উঠে পড়ল, এই চুপ, একদম চুপ। তিথি বলল, চুপ করব না, এই মাছের গন্ধ নিয়ে তোমার সাথে মাখামাখি করব আজ। তিথি যেন তখনই তাকে জড়িয়ে ধরতে যাচ্ছিল। সে দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। নিচে গিয়ে চেঁচামেচি জুড়ে দিল। তিথি পা টিপে টিপে নিচে যেতেই আতিফা বলল, ভাইয়া এসব পছন্দ করে না জানো, তারপরেও বলতে যাও কেন? তিথি বলল, সেটা আমার আর ওনার ব্যাপার, তুমি সেখানে নাক গলাচ্ছ কেন? আম্বিয়া বেগম বললেন, সবেমাত্র বাড়ি ফিরেছে, তুই একটু শান্তিতে ওকে বসতেও দিলি না। তিথি বলল, তোমার সামনেই তো সাবান দিয়ে ডলে ডলে হাত ধুলাম, তোমার ছেলে বলে আমার গায়ে নাকি আষ্টে গন্ধ। আম্বিয়া বেগম আর কিছু বললেন না। আতিফা বলল, মাছ কাটার সাথে সাথে তোমাকে ভাইয়ার সামনে যেতে হবে কেন? তিথি বলল, আমি আমার বরের কাছে কখন যাব সেটা তুমি বলে দেবে। আয়জা বলল, আপু তুই কেন ভাবিকে বকছিস? ভাইয়ার দোষ আছে, এত খুঁত ধরলে আমার নিজেরও রাগ লাগবে। আজলান বাড়িতে ঢুকে এলো, কারো দিকে তাকালো না, চুপচাপ ঘরে চলে গেল। তিথি যখন ঘরে গেল তখন আজলান সবেমাত্র গোসল শেষ করে বের হয়েছে, উদাম গায়ে। ঘরময়ের পায়চারি করতে করতে মাথা মুছছে, গায়ে সাবানের খুশবু। তিথি নাক টানতে টানতে বলল, কি বিচ্ছিরি গন্ধ রে বাবা, এসব সাবানেও মানুষ ব্যবহার করে আজকাল। আজলান তার দিকে তাকালো, বলল, বস্তির লোকজন এই সব কখনো চোখেও দেখেনি, ব্যবহার তো দূর। তিথি ওয়াশরুমে ঢুকে পড়ল, বাঁকা হেসে সাবানটা নিয়ে ডলে ডলে মুখ হাত ধুয়ে নিল। কামিজের ওড়নাটা বালতিতে ডুবিয়ে রেখে বেরিয়ে এলো। আজলান নাক টেনে বলল, তুই আমার সোপ ইউজ করেছ? তিথি বলল, কই না তো। আজলান এগিয়ে এসে তার হাত ধরে শুকে বলল, মিথ্যে বলছে কেন? তিথি বলল, শুধু হাত দিয়ে ধরেছি। আজলান তার কপালের কাছে শুকে বলল, মুখও ধুয়েছ, সাবানে আবারও চুল লাগিয়ে রাখনি তো? তিথি বলল, ওটা দিয়ে তো চুলও ধুয়েছি দুপুরে। আজলান দাঁত কিরমির করতে লাগলো। তিথি বিড়বিড়িয়ে বলল, ফাটা কেষ্টর পছন্দ আছে, আহাকে মিষ্টি গন্ধ। আচ্ছা, এসব গন্ধ মেখে মেয়ে মানুষের সামনে হাঁটলে তো তারা পাগল হয়ে যাবে, জড়িয়ে ধরতে চাইবে। সে জড়িয়ে ধরে নাক টেনে বলল, বাপরে কি খুশবু। আজলান চোখ নিচু করে তাকে দেখে বলল, এসব কি হচ্ছে, ছাড়ো, তুমি আমার গায়ে পড়ো কোন সাহসে? তিথি বলল, চুপ চুপ, আমার গায়ে তোমার ওই রাতের শয়তানটা এসে বলেছে, মানে মানে আদর পেতে ইচ্ছে করছে, একটু করো না গো। আজলান তাকে দূরে ঠেলে দিয়ে বলল, আমার মেজাজ খারাপ করে এসেছো আদর চাইতে? আর হোয়াট ইজ আদর, এসব ওয়ার্ড শুনতে কেমন লাগে? তিথি বলল, ভালোই তো লাগে। আজলান কপাল চেপে ধরে বলল, উফ। তিথি বলল, আমাদের পাড়ার ওই রাতুল ভাই ছিল না, সেও আমার মতো এরকম করতো, উফ, ঝা লাগতো না তখন? বলেই তিথি কপাল চেপে ধরে উফ বলে আজলামের মতো হাঁটতে লাগলো। আজলান বলল, সে শয়তানটা আবার কে?
তিথি ঠিক করে হেসে উঠে বলল, চাইল্ডহুড লাভ, তোমার যেমন একটা পিঙ্কি ছিল আমারও তেমন একটা ডিঙ্কি ছিল। তাকে দেখলেই আমার দিলের ধারকান বাইরা যেত। যেখানে শব্দ হতো ধূপধাপ ধূপধাপ, যেন ভেতরে ডিজে চলছে। আহ কি ফিলিংস মাইরি, কোথায় হারিয়ে গেল সেসব ফিলিংস। কপালে একটা ফাটা কেষ্ট জুটে গেল, আর আমার সেসব ফিলিংসের মাইরে বাপ হয়ে গেল। বলতে না বলতেই বেসিনের কাছে ছুটে গিয়ে গলগল করে বমি করলো তিথি। পানির ঝাপটা মেরে ঢলে পড়তে পড়তে দেয়াল ধরে দাঁড়িয়ে পড়লো বহু কষ্টে। আজলানের দিকে চেয়ে বলল, তুমি যতগুলা চুমু খেয়েছো সব এখন বের হচ্ছে। আগেই বলেছিলাম আমার পেটে ভালো কিছু সহ্য হয় না। আজলান তাকে ধরতে আসলে তিথি এক ঝটকায় দূরে ঠেলে দিয়ে বলল, আই অ্যাম ওকে বস। আজলান বলল, বমি টমি করেছো, তাই একেবারে গোসল করে ফেলাটাই বেটার হবে। তিথি ছুটে গিয়ে সোজা বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। আজলান তাকে চিৎ করে শোয়াতেই টের পেল তিথি জ্ঞান হারিয়েছে। জ্ঞান ফেরাতেই তিথি দেখল তার মুখের ওপর একটা পুরুষ মানুষ লেবু পাতা কচলাচ্ছে। তিথি চোখ মেলাতেই দেখল খুশবুওয়ালা। আহ কি খুশবু রে। আজলান তাকে চোখ খুলতে দেখে বলল, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছ। তিথি তার গলা জড়িয়ে ধরে বলল, ডাক্তার কিন্তু চুমু খেতে বারণ করেনি। দেখি জোরে সে একটা চুমু দাও তো। এখন ফিলিংস এসেছে, ফিলিংসের 12টা বেজে গেছে, 13টা বাজলে সমস্যা। কুইক। আজলান বলল, সম্ভব, আগে ব্রাশ করো। তিথি বলল, একটা চুমুর জন্য ব্রাশ লাগবে না চুমু। তিথি আজলানকে খুঁজতে খুঁজতে সুইমিং পুলের ধারে চলে এসেছে। আজলান ফোন আলাপে ব্যস্ত। তিথির কোমর ব্যথাটা বাড়ছে, কিসের উপর ভর করে হাঁটছে সে নিজেই জানে না। ফাটা কেষ্টর বলা ছাড়া উপায় নেই, নইলে পরে দেখা যাবে অবস্থা কেরোসিন হয়ে গেছে, তখন আর রক্ষে নেই। সে হাঁটতে না পারলে ফাটা কেষ্ট তাকে নিজের মর্জি মাফিক ব্রাশ করাবে আর গোসল করাবে। সে গিয়ে বলল একটা জরুরি কথা। আজলান রাগত দৃষ্টিতে চেয়ে ইশারা করলো চুপ থাকতে। ভীষণ ব্যস্ত ভঙ্গিতে কথা বলছে সে। তিথি তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ভীষণ জরুরি, আর সহ্য হচ্ছে না। আজলান আঙুল তুলে ঠোঁটের কাছে রেখে চুপ করতে বলল। তিথি তার শার্ট টেনে ধরল, একবার শোনো, রাতে আমার ঘুম হবে না। আজলান তাকে চুপ করানোর জন্য মাথাটা টেনে চেপে ধরল বুকে। যদি ইট পাথরের উপর চেপে ধরতো এতক্ষণে তার কপাল ফেটে রক্ত গড়াতো। এতটা জোরে চেপে ধরে মানুষ। তারপর ফোনের পাশের জনকে একের পর এক কমান্ডো দিয়ে গেল, ধামার নয়। তিথি বুকে মুগ্ধ হয়ে রইল, তাই নড়াচড়া করেনি। ব্যাপারটা তার মন্দ লাগেনি। শেষে ওকে ফাইন, গুড নাইট বলার পর ফোনটা রেখে রাখতে দেরি। তিথি মুখ তুলেছে কিছু বলার আগেই আজলান সজোরে একটা চুমুকে ছেড়ে দিয়ে বলল, আজব পাবলিক, কথা বলছি সেখানে এসে ডিস্টার্ব করছো, অসহ্য। বলেই গটমট পায়ে হেঁটে চলে গেল। তিথি হতচ্ছাড়ার মতো তার যাওয়ার পথে চেয়ে রইল। ঠোঁট মুছে বলল, ওমা, চুমুতে কি কোমরের ব্যথা যাবে এই লোক। আরে আরে, ব্রাশ তো করিনি। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।